চাষি ভাইরা, এবার যদি আমন ধান আপনি একটু লেটে লাগিয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে লেটে চাষকৃত আমন ধানের ক্ষেত্রে আমরা 7টি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব। এই 7টি পয়েন্টের কোনো একটি মিস করলেই আপনার ধানের ফলন অনেকাংশেই কম হবে। আর এই 7টি পয়েন্ট যদি আপনি যথাযথভাবে মাথায় রেখে পরিচর্যা করতে পারেন তাহলে আপনার ধানের ফলন লেটে চাষ করার পরেও কিন্তু সেম হবে, যেগুলো আপনি আগাম চাষ করছেন সেগুলোর মতোই হবে। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সেই সকল চাষির জন্য যেই সকল চাষির ভাইরা লেটে তাদের ধানগুলো রোপণ করছেন। চাষি ভাইরা, এটা চলমান আমন মৌসুম। এই আমন মৌসুমে অতিবৃষ্টি বা বন্যার কারণে আমরা নিচু জমিগুলো একটু লেটে চাষাবাদ করে থাকি। আর এই লেটে চাষাবাদ করার কারণে আমরা শেষ পর্যায়ে দেখি যে আমাদের ধানের ফলন মেলাতে পারি না। যেগুলো আগাম লাগাইছি সেগুলোতে হচ্ছে 20 মণ, আর এই ধানগুলোতে ধান আসতেছে 10 থেকে 12 মণ কিংবা 15 মণ। তো এই ধানগুলোতেও আমরা ওই সেম ক্যাটাগরির ফলন আনতে পারবো। কিভাবে আনবো, কি কি পয়েন্ট মাথায় রেখে পরিচর্যা করব, সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সাথে আছি আমি মোহাম্মদ শাহিনুর আলম শুভ, ডিপ্লোমা কৃষিবিদ, ফার্মার ট্রেনার, সমন্বিত বালাই ব্যবস্থাপনা। তো চলুন দর্শক বন্ধুরা, জানা যাক সেই গুরুত্বপূর্ণ 7টি পয়েন্ট কি কি। এই পয়েন্টগুলো ধরে আমরা কিভাবে পরিচর্যা করব আমাদের লেটে চাষকৃত ধানগুলো। তো চলুন মূল আলোচনা যাওয়ার পূর্বে আমার পক্ষ থেকে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ ঘুরে ফিরে আমি আসি কিন্তু আমার চ্যানেলের ওইটাই দেখি যে আমার সাবস্ক্রাইবের সংখ্যা কতগুলো বাড়ছে। সবাই চায় তার পরিবার বড় হোক, সেই তাগিদে আমিও এই চাওয়ার বাইরে না, আমিও চাই আমার পরিবার বড় হোক। তো চলুন আসল কথায় আসি, আমরা ধান চাষ নিয়ে আলোচনা। চলুন দর্শক বন্ধুরা, জানি সেই গুরুত্বপূর্ণ 7টি পয়েন্ট, যেই 7টি পয়েন্ট মাথায় রেখে আমরা আমাদের লেটে চাষকৃত ধানগুলোর ব্যবস্থাপনা করব। তো প্রথম যেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে তা হচ্ছে কুশির সংখ্যা বা টিলারের। যেহেতু লেটে চাষ করছি তাই আমাদের কুশির সংখ্যাটা কিন্তু বেশি লাগবে, কারণ এই ধানগুলো সাধারণত লাস্ট পর্যায়ে যে দেখা যায় যে একই সাথে বাইর হচ্ছে এবং একই সাথে পাকতেছে। তো সেই জন্য কুশির সংখ্যা আমরা যত দ্রুত বৃদ্ধি করতে পারবো ততই কিন্তু আমাদের ফলন বৃদ্ধি হবে। তো কুশির সংখ্যা বৃদ্ধি করার জন্য যে সকল সারগুলো থাকে, যে সকল ম্যানেজমেন্ট থাকে, সেই সকল ম্যানেজমেন্ট আপনাদের নিতে হবে। কুশির সংখ্যা বাড়ানোর জন্য যতগুলো উপায় আছে সেই উপায়গুলো ফলো করতে হবে। তো আমরাও এই কুশির সংখ্যাও কিভাবে বৃদ্ধি করা যায় সেই বিষয়টিও আজকের এই পর্বে। দ্বিতীয়ত হচ্ছে যে ইউরিয়া নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। অনেক চাষি ভাইরা লেটে লাগানোর ফলে মনে করেন যে দ্রুত ইউরিয়া সারটি একটু বেশি করে দিয়ে দিব, ইউরিয়া সারটি একটু বেশি করে দিয়ে দেব, ফলে আমার ধান দ্রুত কুশির সংখ্যা বেশি হবে, ফলন বেশি হয়ে যাবে। সেই জন্য অনেক চাষি ভাইরা ইউরিয়া সার বেশি দিয়ে ফেলেন। এই ইউরিয়া সার বেশি দেওয়া কিন্তু ফলন কম হওয়ার জন্য আরেকটি কারণ হয়ে দাঁড়ায়। তো তাই ইউরিয়া সার বেশি দেওয়া যাবে না, প্রয়োজনের তুলনায় কখনো বেশি করার কোনো প্রয়োজনই নেই। তাই জমির অবস্থা দেখে নাইট্রোজেন সারের ব্যবস্থা নিতে হবে। এখন আসি আমরা 3য় নাম্বার পয়েন্টে, যা লেটে চাষকৃত ধানের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে সেচ ব্যবস্থাপনা বা পানি মেইনটেন্স ব্যবস্থাপনা। কারণ আমরা যেই সকল জমি লেটে চাষাবাদ করছি সেই সকল জমি কিন্তু ম্যাক্সিমাম সময়েই নিচু হয়ে থাকে, আর এই নিচু হওয়ার কারণেই আমরা লেটে চাষ করে থাকি। আর এই নিচু জমিগুলোতে স্বল্প বৃষ্টি বা কোনোভাবে বৃষ্টি হলেই পানিটা বেশি করে লেগে থাকে। যদি এই পানি বেশি করে লেগে থাকে তাহলে কিন্তু আমরা কুশির সংখ্যা বেশি বাড়াতে পারবো না, যতই ব্যবস্থাপনা নেই না কেন। আপনারা জানেন যে কুশির সংখ্যা বাড়াতে হলে আপনাদের জমিতে ছিপছিপে পানি রাখতে হবে। যত ছিপছিপে পানি আপনি রাখতে পারবেন তত কিন্তু দ্রুত কুশিগুলো চলে আসবে। আর এই মৌসুমের একটা কথা আগেই বলে রাখছি, এই মৌসুমে যত বেশি কুশি আপনি আনতে পারবেন তত বেশি কিন্তু ফলন হবে। আর লেটে চাষকৃত যেই ধানের গাছগুলো থাকে, যেই ছোপগুলো থাকে, সেইগুলোতে কিন্তু কুশির সংখ্যা কম আসে, কারণ এর যে টাইম পিরিয়ডটা, এর যে লাইফ টাইমটা, এই টাইমটাই কিন্তু মূল জমিতে এসে সে কম পায়। অধিকৃত আমরা আবার এই জমিগুলোর এই যে চারাগুলো লাগাই, এই চারাগুলো আলাদা জায়গায় দোগস বা বলান করে রাখি, সেখান থেকে তুলে এনে এখানে লাগাই। কারণ ওর যে এক প্রকার শক্তি, সেই শক্তিটা তো সেখানেই ক্ষয় হয়ে গেল। পরবর্তীতে আসে যখন এখানে পড়ে তখন এমনি বয়স্ক চারা ধকল বেশি পায়, ফলে কুশির সংখ্যা কম হয়। তাই এই ধানগুলোতে কিন্তু কুশির সংখ্যা কম আসে, যার কারণেই আমরা ফলন কম পাই। আর এই কুশির সংখ্যা কম হওয়ার মূল যে কারণ তা হচ্ছে পানিটা বেশি থাকে। তা পানি বাইর করে দেওয়ার জন্য আপনার যদি উপায় থাকে, যে উপায়েই থাকবে সেই উপায় অবলম্বন করে হলেও আপনি কিন্তু জমির প্রথম পর্যায়ের পানিগুলো বাইর করে পানি ছিপছিপে রাখবেন।
এবার আসি আমরা চতুর্থ নাম্বার পয়েন্টে। চতুর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে আগাছা। আগাছা এই লেটে চাষকৃত ধানের জমির জন্য মারাত্মকভাবে একটি হুমকি। কারণ এই লেটে চাষকৃত জমিগুলো এমনিই প্রতিযোগিতা করে উঠতে থাকে। আর এই প্রতিযোগিতার মুখে সামনে যদি ওকে বাধা সৃষ্টি করা হয়, বাধা প্রদান করা হয়, তো এই বাধা প্রদান করে হচ্ছে আগাছা। আগাছা সেম প্রতিযোগিতায় নেমে পড়ে। ফলে আমাদের ধানগুলো কিন্তু যেভাবে কুশির সংখ্যা হওয়ার কথা ওইভাবে হতে পারে না, যেভাবে বেড়ে ওঠার কথা সেভাবে বেড়ে উঠতে পারে না। তাই এই লেটে চাষকৃত ধানে কোনোভাবেই আগাছা উঠতে দেওয়া যাবে না। আপনি প্রথম পর্যায়ে যে আগাছা নাশকগুলো থাকে সেই আগাছা নাশকগুলো ব্যবহার করবেন। দ্বিতীয়ত দ্বিতীয় পর্যায়ে যে এসে আগাছার আপনারা অনেকটা আশা করেন দ্বিতীয় পর্যায়ে এসে আমরা আগাছা নাশক দেব, এই সময়টিতে আগাছা নাশক আমরা আর লেটে চাষকৃত যে ধানগুলো আছে এই ধানগুলোতে রিকমেন্ড করি না। কারণটা হচ্ছে এই সময়ে এসে যদি আপনি আগাছা নাশক প্রয়োগ করেন তাহলে ধানটা কিন্তু একটু হলেও ধক্কল পাবে। আর এই সময়টিতে এসে আপনি দেখবেন যে 25 থেকে 30 দিন চলে আসছে, কিছুদিন গেলে রিপ্রোডাক্টিভ পর্যায়ে চলে আসবে। তো সেই সময় আগাছানাশক প্রয়োগ করা কখনোই ঠিক না। তাই আপনারা যারা লেটে চাষ করছেন যে সকল ধানের জমি, এইগুলোতে অন্তত দ্বিতীয় পর্যায়ের যে আগাছানাশকটা যেটা আমরা 30 থেকে 45 দিন বয়সে করে থাকি এই স্প্রেটা করবেন না এবং এইভাবে এই জমির ধানের আগাছা নির্মূল করবেন না। সেজন্য আপনি প্রথমে যেটি কাজ করবেন, প্রথম পর্যায়ের আগাছানাশক ব্যবহার করবেন যেটা আমরা 5 থেকে 7 দিনের মধ্যে করি, সেটা করবেন। নতুবা এই 15 থেকে 20 দিন পরেই আপনি নিড়ানি দিয়ে দিবেন। এখন আমরা আসি পঞ্চম নাম্বার পয়েন্টে। পঞ্চম নাম্বার পয়েন্টটি হচ্ছে ধানের ক্ষতিকর পোকা। এই ধানের ক্ষতিকর পোকার মধ্যে প্রধান পোকা হচ্ছে মাজরা পোকা, দ্বিতীয়ত হচ্ছে শোষক পোকা যেটাকে আমরা কারেন্ট পোকা বলি, বিপিএস বা বাদামি গাছফড়িং বলি বা গুনগুনি পোকাও বলে থাকি। লেটে চাষকৃত জমির জন্য কিন্তু মাজরা পোকা সবচেয়ে বড় হুমকি। কারণ আপনার আগে যে জমিগুলো চাষ করছেন ওই জমিগুলোর চেয়ে কিন্তু এই জমিটাতে কুশির সংখ্যা এমনিতেই কম থাকবে। আপনি যতই উপায় করেন না কেন, যত চেষ্টাই করেন না কেন। তো কুশির সংখ্যা একই কম। আর যদি মাজরা পোকা আক্রমণ করে, মাজরা পোকার প্রধান কাজ হচ্ছে কুশি কেটে দেয়। আর কুশি যদি কেটে দেয় তাহলে তো কুশির সংখ্যা আরো কম হয়ে গেল। তাই আপনাকে যে কাজটা করতে হবে, কুশির সংখ্যা বাড়ানোর জন্য মাজরা পোকা দমনের যে কীটনাশকগুলো আছে এই কীটনাশকগুলো স্প্রে করতে হবে। পাশাপাশি আপনাকে যেই কাজটি করতে হবে তা হচ্ছে এই জমিগুলো, যেহেতু আমরা যে জমিগুলো লেটে লাগাইছি এই জমিগুলো নিচু থাকে আর এই নিচু জমিগুলো স্যাঁতসেঁতে থাকে, আর এই স্যাঁতসেঁতে জমিগুলোতেই কিন্তু কারেন্ট পোকা বা এই শোষক পোকা বা বাদামি গাছফড়িং এর আক্রমণটা খুব বেশি হয়ে থাকে। তো অবশ্যই এই ধানগুলো লাগানোর সময় আপনি মাথায় রাখবেন যে 10 লাইন পর পর জানি ফাঁকা থাকে, লোগো করে লাগানো থাকে। আর এই 10 লাইন পর পর ফাঁকা দিয়ে আপনি খুব সহজে কারেন্ট পোকা বা শোষক পোকা বা অন্যান্য পোকার জন্য ব্যবস্থাপনা খুব সহজে নিতে পারবেন। আর সবচেয়ে বেশি আক্রমণ করে কিন্তু শোষক পোকা এই লেটে চাষকৃত ধানগুলোতে এবং নিচু জমিগুলোতে। আর এই নিচু জমির ক্ষেত্রে যদি আপনি এই ভুলটা শুরুতে করে বসেন তাহলেই কিন্তু এই জমিগুলোর পরবর্তী পরিচর্যা নেওয়াটা কঠিন হবে। ফলে আপনার ওই যে ফলন যে কমার একটা আশঙ্কা থাকে এই ফলনের আশঙ্কা কমে যাবে। এই শোষক পোকা বা বাদামি গাছফড়িং ধরলে অনেক জায়গায় বার্ন হয়ে যায়, অনেক জায়গায় বার্ন হয় না। বার্ন না হলেও আপনি নিয়মিত সেই সময়টিতে একটু পর্যবেক্ষণ করবেন। যেই সময়টিতে ঠিক দেখবেন যে ধানের শীষগুলো বাইর হচ্ছে এই সময়টিতে, এবং যেই সময় ধান দেখবেন যে পাকতে শুরু করছে এই সময়টিতে ধানের গাছগুলো প্রচুর মিষ্টি হয়ে যায়। আর এই সময় উপযুক্ত পরিবেশ হয় তাদের খাওয়ানোর জন্য। সেই জন্য এই সময় শোষক পোকাগুলো বেশি আক্রমণ করে এবং বেশি উপস্থিতি তাদের দেখা যায়। আর এই সময়টিতে আপনি সবচেয়ে বেশি লক্ষ্য রাখবেন হচ্ছে বাদামি গাছফড়িং এর প্রতি, জানি এই পোকাটা কোনো রকম ভাবে আক্রমণ করতে না পারে। আর যদি আক্রমণ করে সেই ক্ষেত্রে বাদামি গাছফড়িং এর যে নিটেন পাইরাম বা পাইমেট্রাজিন গ্রুপের যে কীটনাশকগুলো আছে এই কীটনাশকগুলো ব্যবহার করবেন। 6 নম্বরে আসি, লেটে চাষকৃত ধানের শীষ আসার আগের মুহূর্তের পরিচর্যাটা। এই সময়টা কিন্তু লেটে চাষকৃত ধানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। লেটে চাষকৃত ধানের জন্য যেন প্রজনন পর্যায়ে পানির ঘাটতি না হয়, অর্থাৎ যেই সময় ধানের শীষ গঠন হচ্ছে, কিছুদিন গেলে আস্তে আস্তে পেট মোটা হচ্ছে, কিছুদিন গেলে ধানের মুখ ফেটে বাইরে হবে, সেই সময় জানি কোনোভাবে পানির সমস্যা না হয়। এই সময়টিতে দেখা যায় যে জমিগুলো শুকে যায়, বর্ষার শেষ মৌসুমটা চলে আসে এই সময় শুকে যায়। আবার এই মৌসুমটাতে অনেক সময় দেখা যায় বন্যাও হয়ে যায়। তো বিশেষ করে এই সময়টিতে পানির
যে শর্ট বা ঘাটতি সেটা রাখা যাবে না, অতিরিক্ত পানিও আবার রাখা যাবে না। অতিরিক্ত পানি হলে শীষের মুখ দিয়ে পানি ঢুকবে, সেই ক্ষেত্রে দেখা যাবে শীষগুলো আটকে যাবে, শীষগুলো বাইর হবে না। আবার যদি পানি না থাকে সেই ক্ষেত্রেও শীষগুলো আটকে যায়, শীষগুলো বাইর হতে চায় না। তাই এই সময়ের পানি ব্যবস্থাপনা এবং ইউরিয়া ম্যানেজমেন্ট ব্যবস্থাপনাটা খুব ভালোভাবে রাখতে হবে। আর এই সময়টিতে কোনোভাবে যদি উপায় থাকে, প্রতি বিঘার জন্য 2.5 কেজি থেকে 4 কেজি এমওপি বা পটাশ সার অবশ্যই প্রয়োগ করবেন, যেই ধানগুলো আপনি লেটে চাষ করছেন, বিশেষ করে সেই ধানগুলোর ক্ষেত্রে। কারণ এই ধানগুলো লেটে চাষ হওয়ার কারণে আর নিচু জমি হওয়ার কারণে এই জমিগুলোতে ওই শিকড়ের সংখ্যা কম হয়, শিকড়গুলো একটু হালকা থাকে। আর আপনি যদি পটাশ সার প্রয়োগ করেন তাহলে তো জানেন পটাশ সারের কাজ হচ্ছে শিকড়কে মজবুত করে এবং গাছের কাঠামোকে শক্তিশালী করে। এই শেষ পর্যায়ের বৃষ্টিটার সাথে কিছুটা হালকা ঝড় থাকে, কিছুটা বাতাস থেকে যায়। এই বাতাসের কারণে, এই ঝড়ের কারণে কিন্তু অনেক সময় আমাদের হয়ে আসা ধানগুলো পড়ে যায়। এই পড়ে যেন না যায় সেই জন্য আমরা কিন্তু পটাশ সারটা লাস্ট পর্যায়ে 3 থেকে 4 কেজি প্রতি বিঘার জন্য ব্যবহার করব। পাশাপাশি এই পটাশ সার ব্যবহারে আপনার ধানের গাছ যদি শক্ত হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে বিপিএস বা বাদামি গাছ ফড়িং, যেটা কারেন্ট পোকা আমরা বলি, এটার আক্রমণও অনেকাংশেই কম হবে। আজকের ভিডিওতে 7 নাম্বার পয়েন্ট যেটি রয়েছে তা ধানের জীবনকাল হিসাব রেখে পরিচর্যা করা। কারণটা হচ্ছে সব জাতের ধান কিন্তু একই সাথে পাকে না। তাই শুধু রোপণের কতদিন হলো এটি মাথায় রাখলে হবে না, জাতটি কতদিনের সেটাও মাথায় রাখতে হবে, এবং কোন সময় বৃদ্ধি পর্যায়ে আসতেছে, কোন সময় প্রজনন পর্যায়ে আসতেছে, কোন সময় রিপার পর্যায়ে আসতেছে, এই পর্যায়গুলো মাথায় রাখতে হবে। বিশেষ করে সার ব্যবস্থাপনার ক্ষেত্রে জাত ভেদে এবং জীবনকাল ভেদে সারের যে ব্যবস্থাপনাটা থাকে সেটি সঠিকভাবে নিতে হবে। বিশেষ করে যারা আমরা লেটে চাষ করছি যে ধানগুলো, এই ধানগুলোর জন্য আপনারা টিএসপি বা ফসফরাস জাতীয় যে সারটা অর্থাৎ প্রতি বিঘার জন্য অর্থাৎ 33% জন্য ব্যবহার করবেন 15 থেকে 17 কেজি টিএসপি এবং 12 থেকে 15 কেজি হচ্ছে এমওপি, 20 থেকে 25 কেজি হচ্ছে ইউরিয়া। প্রতি বিঘার জন্য 1 কেজি জিঙ্ক এবং প্রতি বিঘার জন্য 5 থেকে 7 কেজি জিপসাম। অনেক ক্ষেত্রে আমরা মনে করি যে নিচু জমিতে জিপসাম প্রয়োগ করব না, জিপসাম প্রয়োগ করলে গাছগুলো বেশি ঝোপালো হবে। জিপসাম ব্যবহার করলে গাছ বেশি ঝোপালো হয় না, বরং গাছে ক্যালসিয়ামের যোগ হয়, গাছে সালফারের পরিমাণ বাড়ে। সালফারের পরিমাণ বাড়লে দ্রুত কুশি চলে আসে। আর আপনারা আগেই জানলেন এই ধানটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কুশি। তাহলে আমরা অনেক চাষি ভাইরাই এই জিনিসটা মিস্টেক করি, বিশেষ করে সালফার ব্যবহারের ক্ষেত্রে অনীহা দেখাই নিচু জমিগুলোর ক্ষেত্রে, আর জিপসাম ব্যবহারের ক্ষেত্রে তো আরো বেশি অনীহা। তো জিপসামে ভুল করা যাবে না, অবশ্যই জিপসামও এই জমিতে প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে 5 থেকে 7 কেজি আপনি প্রতি বিঘার জন্য ব্যবহার করবেন। কৃষক ভাইরা, আপনারা যদি এই 7টি বিষয় মাথায় রেখে আপনার লেটে চাষকৃত ধানগুলোর পরিচর্যা করেন, আমরা বিশ্বাস করি যে আপনার আগাম যে ধানগুলো যে লাগাইছেন সেই ধানগুলোর যে ফলনগুলো আপনি পাবেন, পরবর্তীতে লেটে যে চাষ করছেন সেই ধানগুলোরও ফলন আপনি ভালোই পাবেন। আজকের এতটুকুই। যদি আমার দেওয়া তথ্যগুলো আপনার কোনো রকম উপকারে আসে থাকে, যদি কোনো রকম উপকারী মনে হয় তাহলে একটা লাইক তো করতেই পারেন। আর এরকমই নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে মনোযোগ সহকারে আজকের এই পর্বটি দেখার জন্য।